Hello friends, welcome to you the Polaris YouTube channel, a geography learning corner. আজকের আমাদের আলোচ্য বিষয় জেট স্ট্রিম বা জেট বায়ু। এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করব হোয়াট ইজ জেট স্ট্রিম, জেট বায়ু জিনিসটা কি, হিস্ট্রি অফ জেট স্ট্রিম, জেট বায়ুর একটা ইতিহাস আছে, এটি প্রথম কিভাবে মানুষের দৃষ্টিগোচরে আসে, তো সেই ইতিহাস নিয়ে এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করব। এছাড়াও ফিচার্স অফ জেট স্ট্রিম, জেট বায়ুর কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি থাকবে এই আলোচনার মধ্যে। অরিজিন অফ জেট স্ট্রিম, জেট বায়ু কীভাবে উৎপন্ন হয়। অনেকেই জেট বায়ু জিনিসটা কি তা জানে, কিন্তু জেট বায়ু ঠিক কেন এবং কিভাবে উৎপন্ন হয় সেই নিয়ে অনেকের মধ্যেই ধারণা সুস্পষ্ট নয়। তো সেই নিয়ে সম্পূর্ণ সহজ সরলভাবে ব্যাখ্যা করব এই ভিডিওর মধ্যে। সিগনিফিকেন্স অফ জেট স্ট্রিম অন ক্লাইমেট কন্ট্রোল, জলবায়ুর নিয়ন্ত্রণের ওপর জেট বায়ুর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই নিয়ে আলোচনায় থাকবে এই ভিডিওয়। এখন জেনে নেওয়া যাক জেট স্ট্রিম জিনিসটা কি। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 7 থেকে 3 কিমি উচ্চতায় ট্রোপোপজের ঠিক নিচে দিয়ে আঁকাবাঁকাভাবে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুর স্রোতকে জেট বায়ুপ্রবাহ বা জেট স্ট্রিম বলে। হিস্ট্রি অফ জেট স্ট্রিম, জেট বায়ুর একটা ইতিহাস আছে। এই জেট বায়ু প্রথম কিভাবে মানুষের দৃষ্টিগোচরে আসে, সময়টা 1940-এর দশক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। সেই সময় আমেরিকা থেকে জাপানে বোমা ফেলার জন্য আমেরিকা থেকে জাপানের দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিমান B-29 যাত্রা শুরু করে 13 কিমি উচ্চতায়। বায়ু প্রবাহ উপলব্ধি করে। এর ফলে তিনি লক্ষ্য করেন এবং কখনো কখনো বিমানের গতিবেগ শূন্যতেও নেমে যাচ্ছে। আবার উল্টো সময় যখন জাপান থেকে আমেরিকার দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের দিকে আসছে, সেই সময় লক্ষ্য করেন বিমানের গতিবেগ কখনো কখনো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো আবহাওয়া মহলে বিমান চালকের এই অভিজ্ঞতা তীব্র সাড়া ফেলে দেয় এবং তার পরবর্তীকালে এই নিয়ে গবেষণা শুরু হয় এবং এই গবেষণার দায়িত্ব নেন সিজি রোসবি। পরবর্তীকালে এই জেট বায়ুকে সিজি রোসবির নাম অনুসারে রোসবি তরঙ্গ বলা হয়। আর সাধারণত জেট স্ট্রিম নাম হয়েছে এই বিমান চালকের অভিজ্ঞতা প্রথম প্রত্যক্ষভাবে মানুষ। এর আগেও বিভিন্ন সময় আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন গবেষণায় জেট বায়ুর অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। জেট বায়ুর কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলি হলো এটি ক্রান্তীয় অঞ্চলে 13 কিমি উচ্চতায়, নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 থেকে 12 কিমি উচ্চতায় এবং মেরু অঞ্চলে 9 কিমি উচ্চতায় প্রবাহিত হয়। এর দৈর্ঘ্য কয়েক হাজার কিমি, প্রস্থ কয়েকশো কিমি এবং বেধ মাত্র 2 থেকে 3 কিমি। তৃতীয় নম্বর, একে বেঁকে সর্পিলভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। চতুর্থ, এর গতিবেগ শীতকালে 250 থেকে 500 কিমি হয় এবং গ্রীষ্মকালে থাকে 200 থেকে 300 কিমি। 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই জেট বায়ু প্রবাহিত হয়। কেন 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় তা আমরা জেট বায়ু কীভাবে উৎপত্তি লাভ করে সেইখানেতে ব্যাখ্যা করব। এছাড়াও সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে এই জেট বায়ু প্রবাহ স্থানান্তরিত হয়। এর কারণ হলো আমরা জানি যে সূর্য সারা বছর একই জায়গায় লম্বভাবে কিরণ দেয় না, কোনো সময় সেটা উত্তর গোলার্ধে হেলে পড়ে, আবার কোনো সময় দক্ষিণ গোলার্ধে হেলে পড়ে। যখন উত্তর গোলার্ধে হেলে পড়ে তখন সেটাকে বলা হয় উত্তরায়ণ এবং উত্তর গোলার্ধে যখন হেলে পড়ে তার সাথে সাথে বায়ুর যে বায়ুর চাপ বলয়গুলো কিছুটা স্থানান্তরিত হয়। আর এই জেট বায়ু প্রবাহ যেহেতু বায়ুর চাপ বলয়ের সাথে সম্পূর্ণরূপে সম্পর্কিত, তাই জেট বায়ু প্রবাহ কিছুটা স্থানান্তরিত হয়।
একটি সপ্তম হচ্ছে একটি সুনির্দিষ্ট জীবনচক্রের মধ্য দিয়ে জেট বায়ু প্রবাহ 4টি পর্যায়ে তার প্রবাহ সম্পন্ন করে, সেই নিয়েও এই ভিডিওর মধ্যে। বায়ুমণ্ডলের আবহাওয়ার উপর জেট বায়ু প্রভাব বিস্তার করে। সারা বছর জেট বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না। এটি শীতকালের আগে থেকে শুরু হয় এবং চলে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। এছাড়াও জেট বায়ুকে আবিষ্কর্তা রোসবির নাম অনুসারে একে রোসবি তরঙ্গ বলা হয়। এখন আমরা দেখব জেট বায়ু কিভাবে সৃষ্টি হয়, অরিজিন অফ জেট স্ট্রিম। জেট বায়ু কীভাবে সৃষ্টি হয় তা বোঝার আগে আমাদেরকে বুঝে নিতে হবে জিওস্ট্রপিক ব্যালেন্স জিনিসটা কী। জিওস্ট্রপিক উইন্ড অর্থাৎ জিওস্ট্রপিক বায়ু নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে। তোমরা যারা দেখতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে দেখে নিতে পারো। এখানে আমরা সংক্ষেপে দেখে নেব জিওস্ট্রপিক ব্যালেন্স কী। আমরা জানি বায়ুর সমচাপ রেখার সমান্তরালেতে বায়ু প্রবাহিত হয়। এখানেতে 908 মিলিবারের একটি বায়ুচাপ রেখা, এখানেতে 900 মিলিবারের বায়ুচাপ রেখা। তাহলে স্বাভাবিকভাবেই উচ্চ বায়ুচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে ছুটবে। তাহলে এইখানেতে এটা একখণ্ড বায়ুপিণ্ড। এই বায়ু এইখান থেকে এই যে তীরচিহ্ন দিয়ে দেখানো আছে লাল, এই বরাবর ছুটবে। যখন বায়ু গতিপ্রাপ্ত হবে তো সঙ্গে সঙ্গে কোরিওলিস বল কাজ করবে। কোরিওলিস বল কোথায় কাজ করে না বায়ু প্রবাহের ঠিক বিপরীতে কাজ করে। বায়ু যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে এবং বায়ুর গতিবেগ যত বেশি হবে কোরিওলিস বলের মানও তত বেশি বৃদ্ধি পাবে। তো এর ফলে বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে কিছুটা বেঁকে প্রবাহিত হবে এই চিত্রের মতন, এবং বাঁকতে বাঁকতে একটা সময় প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অর্থাৎ বায়ু চাপ ঢালের জন্য যে শক্তি সেই শক্তি এবং কোরিওলিস ফোর্স অর্থাৎ কোরিওলিস বলের শক্তি দুটোই সমান হয়ে গেলে বায়ু তখন সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হবে। এটি হলো জিওস্ট্রপিক ব্যালেন্স। আর এই বায়ু যখন ঊর্ধ্বাকাশে প্রবাহিত হয় তখন সেটাকেই বলা হয় জেট বায়ু। জেট বায়ু আসলে আর কিছুই না, এক ধরনের ঊর্ধ্বাকাশে প্রবাহিত জিওস্ট্রপিক ব্যালেন্স। এখন আমরা এই ভিডিওতে দেখব জেট স্ট্রিম কিভাবে সৃষ্টি হয়। মেরু অঞ্চল থেকে ছুটে আসা শীতল বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল থেকে ছুটে আসা উষ্ণ বায়ুর মিলনের ফলে এক ধরনের তীব্র চাপ ঢালের সৃষ্টি হয়। এর ফলে বায়ু তীব্র গতিপ্রাপ্ত হয় এবং বায়ু তীব্র গতিপ্রাপ্ত হওয়ার সাথে সাথে জিওস্ট্রপিক ভারসাম্য বজায় রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত বেগে প্রবাহিত হয়। এইভাবেই মেরু সীমান্ত জেট বায়ুর সৃষ্টি হয়। জেট বায়ুর শ্রেণীবিভাগে আমরা দেখি 5 ধরনের জেট বায়ু। একটা হচ্ছে মেরু সীমান্তীয় জেট প্রবাহ, উপক্রান্তীয় জেট প্রবাহ, রাত্রিকালীন মেরু জেট প্রবাহ, ক্রান্তীয় পূর্বালী জেট প্রবাহ এবং স্থানীয় জেট প্রবাহ। এই 5টি জেট বায়ু প্রবাহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটি জেট বায়ু প্রবাহ, একটা মেরু জেট বায়ু প্রবাহ এবং একটি ক্রান্তীয় জেট বায়ু প্রবাহ। এই মেরু জেট বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হয়, যে মেরু অঞ্চল থেকে শীতল বাতাস ছুটে আসে এবং ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বাতাস ছুটে যায় এবং এই দুটো এইখানেতে মিলিত হচ্ছে, কিন্তু এটা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকায় বায়ুর গতিবেগ বেশি হয় না। তো বায়ুর কেন এখানে ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ ঘর্ষণজনিত বল কাজ করে, যার ফলে কোরিওলিস বলের মানটা কমে যায় এবং বায়ু যখন উপরের দিকে উঠতে থাকে তখন ভূপৃষ্ঠের উপরে ঘর্ষণজনিত বল অর্থাৎ উপরের দিকে গাছপালা বা ঘরবাড়ি এসব কিছু থাকে না, এই ঘর্ষণজনিত বল কম হওয়ার ফলে এখানেতে বায়ু তীব্র গতি লাভ করে এবং মেরু জেট বায়ুর সৃষ্টি হয়। আরেকটি হচ্ছে ক্রান্তীয় জেট বায়ু। এই ক্রান্তীয় জেট বায়ু কীভাবে সৃষ্টি হয়? ক্রান্তীয় জেট বায়ু সৃষ্টির পেছনে প্রধানত দুটি কারণ আছে, তবে সহজভাবে আমরা বুঝতে গেলে দেখব যে নিরক্ষীয় অঞ্চলেতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানের বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং হালকা হয়ে উপরের দিকে উঠে গিয়ে প্রত্যায়িত বায়ু পাশের দিকে প্রবাহিত হচ্ছে
পাশের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বাঁকতে থাকে। এখানেতে কৌণিক ভরবেগ জিনিসটা এসে পড়ে। কৌণিক ভরবেগ জিনিসটা কি? যে কোনো ঘূর্ণায়মান বস্তুর ওপর একটি কৌণিক ভরবেগ কাজ করে। কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব সবথেকে বেশি, যার ফলে এখানে বায়ু কম গতিবেগে প্রবাহিত হয় এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যখন ক্রান্তীয় অঞ্চলের দিকে যাচ্ছে তখন কেন্দ্র থেকে ক্রান্তীয় অঞ্চলের দূরত্বটা কিছুটা কমে যায়, কারণ পৃথিবী নিরক্ষীয় অঞ্চলটা ফোলা এবং দুই মেরু অঞ্চল কিছুটা চাপা, যার ফলে কৌণিক ভরবেগের ব্যালেন্স বজায় রাখার জন্য এই বায়ু, প্রত্যায়িত বায়ু, যেটা নিচ থেকে উপরে উঠলো এবং যখন এই মেরুর দিকে ছুটছে তখন এই প্রত্যায়িত বায়ুর গতিবেগ কিছুটা বেড়ে যায় এবং এইভাবে জিওস্ট্রপিক ভারসাম্য বজায় রেখে চলতে শুরু করে এবং ক্রান্তীয় জেট বায়ুর সৃষ্টি হয়। ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম। জেট বায়ু 4টি সুনির্দিষ্ট পর্যায়ের মধ্যে দিয়ে তার জীবনচক্র সম্পন্ন করে। প্রথম পর্যায়ে জেট বায়ু মেরু অঞ্চলের নিকট অবস্থান করে এবং এই বায়ু মোটামুটি সরল পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তার পরবর্তী পর্যায়ে এই জেট বায়ু প্রবাহ কিছুটা বাঁক নিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং তৃতীয় পর্যায়ে এই বাঁকের মান সবথেকে বেশি হয় এবং গোটা পৃথিবী জুড়ে এরকম 5 থেকে 6টি বাঁক নিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং চতুর্থ পর্যায়ে এই বাঁকগুলি এতই বেশি হয়ে যায় যে বাঁকগুলি পাশে আলাদা আলাদাভাবে পড়ে থাকে এবং জেট বায়ু আবার সোজা পথে চলতে শুরু করে এবং এই পরিত্যক্ত ট্রাফগুলি অবশেষে ঊর্ধ্বাকাশে পড়ে থাকে এবং এই পরিত্যক্ত ট্রাফগুলি পরবর্তীকালে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টিতে সাহায্য করে। সিগনিফিকেন্স অফ জেট বায়ুর কিছু গুরুত্ব রয়েছে। এগুলি হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উপর প্রভাব সৃষ্টি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাব সৃষ্টিতে জেট বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেরু যে জেট বায়ুটা, সেই মেরু জেট বায়ুর যে পরিত্যক্ত ট্রাফগুলো, সেই পরিত্যক্ত ট্রাফগুলো পরবর্তী নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের, এছাড়াও ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিতে প্রভাব, যেমন টর্নেডো। ঘূর্ণবাতগুলির সৃষ্টি হতে যে ঘূর্ণির সৃষ্টি হয়, সেই ঘূর্ণির সৃষ্টিতে আকাশে যে পরিত্যক্ত ট্রাফগুলো থাকছে জেট বায়ু, সেই সাথে যুক্ত হয়েই এই ঘূর্ণাবাতের ঘূর্ণিগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে। ট্রপোস্ফিয়ারে সিরাস মেঘের সৃষ্টি। আমরা সাধারণত জানি যে সমস্ত ধরনের যোগ অর্থাৎ মেঘ, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা যাবতীয় কিছু সব ট্রপোস্ফিয়ারের মধ্যে সংঘটিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ার সাধারণত শান্ত থাকে, তাই একে শান্তমণ্ডলও বলা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এক প্রকার হালকা মেঘ দেখা যায়। এগুলিকে বলা হয় মাদার অফ পিয়ার্ল। জানি মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা 7 কিমি, কিন্তু এই জেট বায়ু প্রবাহ 9 কিমি উচ্চতা পর্যন্ত দেখা যায়, অর্থাৎ জেট বায়ু প্রবাহ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং এই জেট বায়ু প্রবাহের মধ্যে যে জলীয় বাষ্পগুলো থাকে, সেই জলীয় বাষ্পগুলো এইখানেতে সিরাস মেঘের সৃষ্টি করে। এছাড়াও বিভিন্ন ধরনের, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রঝড়, টর্নেডো প্রভৃতি সৃষ্টিতে জেট বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর থাকছে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। সাবস্ক্রাইব অ্যান্ড লাভ।